আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের মহামূল্যবান একটি বিষয় অর্গান অফ মেডিসিন ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان। আমরা অর্গান অফ মেডিসিনের তৃতীয় বর্ষের সিলেবাস থেকে ক্লাস করছিলাম। আমাদের অর্গান অফ মেডিসিনের তৃতীয় বর্ষের ক্লাস শুরু হয়েছিল 172 নম্বর সূত্র থেকে। আমাদের এই আলোচনাটা 203 নম্বর সূত্র পর্যন্ত আলোচ্য টপিক একই থাকবে। 203 নম্বর সূত্রের পর থেকে গিয়ে আলোচনার টপিকটা পরিবর্তন, অর্থাৎ শিরোনামটা পরিবর্তন। একই শিরোনামে বিভিন্ন সূত্রের যে বিষয় ভিত্তিক আলোচনা সেটা আমরা করছি। আমাদের শিরোনামটা ছিল অনসাইডাল ডিজিজ কি এবং তার চিকিৎসা কৌশল। অনসাইডাল ডিজিজ একদৈশিক চিররোগ, একদৈশিক রোগ কি এবং তার চিকিৎসা কৌশল কেমন, এই শিরোনামে 172 থেকে নিয়ে 203 নম্বর সূত্র পর্যন্ত আলোচনা। আমরা গত ক্লাসে 84 নম্বর সূত্র পর্যন্ত অর্থাৎ 184 পর্যন্ত আলোচনা করেছিলাম। আমাদের বিগত ক্লাসগুলো আলোচনা আমাদের এই ওয়েবসাইটে দেয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকে আমরা 184 নাম্বার থেকে নিয়ে 190 নাম্বার সূত্র পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসগুলোতে বলার চেষ্টা করেছি অর্গান অফ মেডিসিনের আলোকে যে অনসাইডাল ক্রনিক ডিজিজ কি। যে সমস্ত রোগের লক্ষণ সংখ্যা কম, এমন রোগগুলোকে সহজ কথায় অনসাইডাল ডিজিজ বলা হয়। তো এই অনসাইডাল ডিজিজের আমরা ক্লাসিফিকেশন বলেছিলাম। আমরা আজকে অনসাইডাল ডিজিজের চিকিৎসা কৌশলের একটি অংশ দেখছি। 184 নাম্বার সূত্রে কি বলা আছে? একটি ঔষধের উপকারিতা শেষ হইলে নতুন চিত্র অনুযায়ী উপযুক্ত ঔষধ নির্বাচন করিতে হইবে। অর্থাৎ আমরা গত ক্লাসেই বলেছিলাম যে একটি ঔষধের মাধ্যমে কিন্তু অনসাইডাল ক্রনিক ডিজিজ আরোগ্য করা সম্ভব নয়। রোগের প্রয়োজনে ঔষধ পরিবর্তন করতে হবে। তো সেই ঔষধ পরিবর্তনটা হবে কখন? সেটাই 184 নাম্বার সূত্রে বলেছে। সেই ঔষধ পরিবর্তনের সময়টা হবে পূর্ববর্তী ঔষধের ক্রিয়া যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত ঔষধ পরিবর্তন হবে না। যখনই পূর্ববর্তী মেডিসিন আর ক্রিয়া করবে না, তখনই তার পূর্বের রোগীলিপি এবং বর্তমান রোগীর অবস্থার উপর ভিত্তি করে পুনরায় তার রোগীলিপিকে পর্যালোচনা করে তার বর্তমান লক্ষণগুলোর উপর ভিত্তি করে তাকে আবার নতুন করে ঔষধ নির্বাচন করতে হবে। এটা 184 নাম্বার সূত্রে বলা আছে। কি বললাম? একটি যখন পূর্ববর্তী ঔষধের উপকারিতা শেষ হয়, অর্থাৎ তার ক্রিয়া যখন শেষ হয়, আর সে ক্রিয়া করছে না, ঔষধ দিচ্ছিলাম টেস্টিং করে, রোগীর উন্নতির দিকে ছিল, একটা সময় গিয়ে রোগীর আর উন্নতি হচ্ছে না, রোগী আর ভালোর দিকে যাচ্ছে না। তার মানে কি? এখানে অনেকগুলো কারণ হতে পারে। যে রোগীর এক্সাইটিং কোনো কজ থাকতে পারে, অর্থাৎ উত্তেজক কোনো কারণেও ওষুধের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, সেটা ভিন্ন আলোচনা। সেখানে দেখতে হবে যে রোগীর আসলে কি কারণে আর ক্রিয়া করছে না। যদি উত্তেজক কোনো কারণ থাকে তাহলে সেখানে তো মেডিসিনের দোষ নেই, তাহলে সেই উত্তেজক কারণটা বন্ধ করতে হবে। উত্তেজক কারণে অনেক সময় মেডিসিন বাধাগ্রস্ত হয়, সেটা আমাদের ভিন্ন আলোচনা। সেখান থেকে আমাদের কনফার্ম হতে হবে যে আসলে ঔষধের ক্রিয়া আর হচ্ছে না, ঔষধ কি ক্রিয়া ছেড়ে দিল নাকি অন্য কোনো কারণে ঔষধের ক্রিয়াটা বাধাগ্রস্ত হলো, সেটা আমাদের খুঁজে দেখতে হবে। কিন্তু আমরা যদি কনফার্ম হই যে আমাদের মেডিসিন আর ক্রিয়া করছে না,
তখন আমাদের পূর্ববর্তী রোগীলিপি বা বর্তমান রোগীর অবস্থার উপর ভিত্তি করে আমাদেরকে একটা নতুন ঔষধ নির্বাচন করতে হবে। এটা বলা আছে 184 নম্বর সূত্রে। 185 নম্বর সূত্রে কি বলছে? 185 নম্বর সূত্রে বলছে স্থানীয় পীড়া প্রকৃত পক্ষে স্থানীয় নয়। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, প্রকৃতপক্ষে সমস্ত রোগী কিন্তু মায়াজমেটিক কারণে ঘটে থাকে এবং সব রোগগুলোই মূলত ক্রনিক রোগ। ক্রনিক রোগ কি সেটা কিন্তু আমরা বলেছি, অ্যাকুইট রোগের ডেফিনেশন, ক্রনিক রোগের ডেফিনেশন আমি ছোট্ট করে যেহেতু আসছে জন্য বলে দিই। ক্রনিক কেস বা ক্রনিক ডিজিজ কাকে বলা হয়? যে সমস্ত রোগ বিনা চিকিৎসায় বা অপচিকিৎসায় আরোগ্য হয় না, রোগীর দেহ মনে দিনের পর দিন বছরের পর বছর এমনকি রোগীকে সারা জীবন কষ্ট দিয়ে থাকে, এমন রোগ ক্রনিক রোগ। আর অ্যাকুইট ডিজিজ কোনটা? যে রোগ বিনা চিকিৎসায় অথবা সদৃশ চিকিৎসায় দ্রুত আরোগ্য হয়, অথবা রোগী এই রোগের সাথে চলে যায়। অর্থাৎ যে রোগ বিনা চিকিৎসায় আরোগ্য হয় না, যে রোগ বিনা চিকিৎসায় ভালো হয়, রোগের ভোগকাল শেষ হলে একা একা সেরে যায়, ঔষধ দিলে একটু দ্রুত সেরে যায়, অথবা রোগীকে নিয়ে চলে যায়, এমন রোগগুলোকে অ্যাকুইট ডিজিজ বলা হয়। যেমন মহামারী, কলেরা, বসন্ত, এই যে এখন চলছে যেটা আমাদের করোনা, এগুলোও কিন্তু একরকমের অ্যাকুইট ডিজিজ, রাইট? তাহলে আমরা দেখলাম আসলে প্রকৃতপক্ষে সকল রোগী কিন্তু ক্রনিক রোগ। এখানে একটা কথা উল্লেখ করছেন যে স্থানীয় পীড়া প্রকৃতপক্ষে স্থানীয় পীড়া নয়। এখানে স্থানীয় পীড়া বলতে আসলে দুইটা জিনিস। একটা হলো কোনো আঘাতজনিত কারণে যদি কোথাও কোনো সিমটম দেখা দেয়, কেটে গিয়ে হতে পারে, ছিঁড়ে গিয়ে হতে পারে, খোসা লেগে হতে পারে, চাপ লেগে হতে পারে। যেমন কোন একটা চাকুতে কেটে গেল, হাতুড়ির আঘাত লাগলো, থেতলে গেল, চাপ লেগে পিষে গেল, এই যে অবস্থাগুলো, এটা একটা অ্যাক্সিডেন্ট। এটাও এক রকমের স্থানীয় ডিজিজ, স্থানীয় রোগ। আর একটা রোগ হলো যেমন স্কিন ডিজিজ, দাঁত, একজিমা, এই যে এই সময় হার্পেটিক, এই টাইপের ডিজিজ গুলো, এগুলোকে স্থানীয় ডিজিজ বলা হয়। আসলে প্রকৃতপক্ষে এই যে স্থানীয় ডিজিজ, এগুলো স্থানীয় ডিজিজ না, এগুলো এক রকমের ক্রনিক ডিজিজ। এগুলো সূত্রের যে ব্যাখ্যা আলোচনা আছে সেখানে পড়লে আপনারা পেয়ে যাবেন। তাহলে যদিও লক্ষণ কম, যে একটা রোগীর এক জায়গাতে গোল দাগ হয়ে আছে, তেমন একটা চুলকানা স্বাভাবিক আছে, মোটামুটি হালকা চুলকায়, একটু কষ্ট আসবে, এটা একদম স্বাভাবিক মনে হতে পারে হয়তো এটা লোকাল ডিজিজ বা স্থানীয় রোগ, এখানে একটু মলম লাগাইলেই তো হয়ে গেল। ন, এটা স্থানীয় ডিজিজ না, এটাও মূলত ক্রনিক ডিজিজ, ভিতরের রোগ। সেই বিষয়টা এখানে উল্লেখ করছে। আর একটা স্থানীয় ডিজিজ হলো কোনো আঘাতজনিত কারণে, বাহ্যিক উত্তেজক কোনো কারণে যদি কোথাও লক্ষণ দেখা দেয়, কোনো বিকৃত অবস্থা তৈরি হয়, সেটাও মূলত কিন্তু একরকমের স্থানীয় ডিজিজ। কিন্তু এর পিছনেও কিন্তু ক্রনিক একটা বিষয় থাকে। এবার আসেন 186 নাম্বার সূত্রে কি বলছে, চমৎকার মজার একটা বিষয় আছে। 186 নাম্বার পীড়ায় বলছে স্থানীয় পীড়ায় প্রয়োজনে সার্জারির সহযোগিতা নিতে হইবে। স্থানীয় পীড়ায় প্রয়োজনে সার্জারির সহযোগিতা নিতে হইবে। অর্থাৎ 85 নাম্বার সূত্র যদি ক্লিয়ার হয় যে স্থানীয় পীড়া আসলে দুই রকম। একটা হলো বাহ্যিক আঘাত বা উত্তেজক কারণজনিত কারণে যে রোগগুলো বা যে সিমটম গুলো দেখা দেয়, সেগুলোকে স্থানীয় ডিজিজ বা লোকাল ডিজিজ বলা হয়। আর একটা স্থানীয় বা লোকাল ডিজিজ বলেছিলাম কোনটা, যেমন দাঁত, স্কিন ডিজিজ এর মধ্যে যে ক্লাসিফিকেশন গুলো, দাঁত, রিংওয়ার্ম, হার্পেটিক, এই টাইপের বিষয়গুলো, এটাকেও স্থানীয় ডিজিজ বলা হয়ে থাকে। তাহলে এবার বলছে 85 নাম্বার সূত্রে এসে বলছে স্থানীয় পীড়ায় প্রয়োজনে সার্জারি সহযোগিতা নিতে হবে। এই শিরোনামটা এই 186 নাম্বার সূত্রে মূলত তিনটা বিষয় স্পষ্ট করে বলা আছে। কি কি বিষয়গুলো? অর্থাৎ যে সমস্ত বিষয়ে আমাদের রোগীদের ম্যানেজমেন্ট দিলে চলে, শুধুমাত্র একটু ব্যান্ডেজ বা একটু ম্যানেজমেন্ট করে দিলে রোগী ভালো হয়, ঔষধের প্রয়োজন হয় না অথবা হয়, এই ম্যানেজমেন্ট যেখানে করে দিলেই চলে, সেখানে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট করতে হবে।
এখানে তিনটা বিষয় 186 নাম্বার সূত্রে। 1 নাম্বার বিষয় মেডিসিনাল ম্যানেজমেন্ট, 2 নাম্বার বিষয় ইকুইপমেন্টাল ম্যানেজমেন্ট, 3 নাম্বার বিষয় ন্যাচারাল ম্যানেজমেন্ট। তাহলে আমরা যদি একটু পিছন দিক থেকে বলি যে ন্যাচারাল ম্যানেজমেন্ট, ইকুইপমেন্টাল ম্যানেজমেন্ট, মেডিসিনাল ম্যানেজমেন্ট, এই তিনটা কথা 86 নাম্বার সূত্র বলা আছে। বলছে যে যেখানে বাহ্যিক প্রতিকার প্রয়োজন সেখানে বাহ্যিকভাবে প্রতিকার করাটাই যুক্তিযুক্ত। যদি কারো কোনো চাকু ধারালো অস্ত্রে কেটে গিয়ে রক্ত ধমনী ছিঁড়ে যায়, তখন সেখানে প্রথম কাজ কি হবে? রক্ত ব্লিডিংটা বন্ধ করতে হবে। ব্লিডিংটা বন্ধ করতে যা করা দরকার তা আমাকে করতে হবে এবং সেটা করাই হলো উপযুক্ত কাজ। এটা অর্গানুল বলা আছে। কারো লাঠির আঘাতে হাড় ভেঙে গেল, এখন সেখানে প্রথম কাজ কি? হাড়টাকে যথাস্থানে বসায় দেওয়া এবং একটা ব্যান্ডেজ করে দেওয়া। এই যে হাড়টাকে যথাস্থানে বসানো এবং জোড়া লাগাই দেওয়া এবং ব্যান্ডেজ করে দেওয়া, এই কাজটাই হলো উপযুক্ত কাজ। অথবা কোন একটা জয়েন্ট ছুটে গেল, সেখানে কাজ কি? সেখানে জয়েন্টটা জায়গা মতো বসায় দেওয়া, এটাই হলো আসল কাজ। অর্থাৎ স্থানীয় ক্রিয়ায় যদি প্রয়োজন হয় সার্জারির বা এই টাইপের সহযোগিতার, সেলাই ব্যান্ডেজের, তাহলে সেটা করাটাই হলো উপযুক্ত কাজ। তাহলে এই যে সেলাই ব্যান্ডেজ করতে হলে আমাকে কি লাগবে? ইকুইপমেন্ট, সরঞ্জাম লাগবে, আসবাবপত্র লাগবে। আমি হাত দিয়ে সব কাজ করতে পারবো না, আমাকে সরঞ্জামের সহযোগিতা নিতে হবে। এই জন্য এখান থেকে আমরা একটা পয়েন্ট পাই কি, ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইকুইপমেন্টাল ম্যানেজমেন্ট আমাদেরকে নিতে হবে। আর একটা কি, আর একটা বিষয় হলো ন্যাচারাল ম্যানেজমেন্ট। একটা লোক হঠাৎ করে বেহুশ হয়ে গেল, কি কারণে বেহুশ হলো? তার ব্লাড সুগার ফল করছে। এখন ব্লাড সুগার ফল করলে যদি কেউ বেহুশ হয়ে যায়, তখন তাকে ব্লাড সুগার দ্রুত বৃদ্ধি পায় এমন কাজগুলো, প্রাকৃতিক ভাবে যে পরামর্শগুলো, যে কাজগুলো, একটু গ্লুকোজ খাইয়ে দেয়, একটু চিনির পানি খাইয়ে দেয়, একটু মধু খাওয়াই দেওয়া, এই যে কাজটা করা, এটা প্রাকৃতিক উপায়ে তাকে কিন্তু সেবা করা সম্ভব, ম্যানেজমেন্ট করা সম্ভব। এবং এই সময় এই কাজটা করাই যুক্তিযুক্ত, উপযুক্ত কাজ। এটা ওর কারণে 186 নাম্বার এই বিষয়টা বলছে। তাহলে আমরা ন্যাচারাল ম্যানেজমেন্ট সম্পর্কে একটা তথ্য পেলাম। আর একটা বিষয় কি বলা আছে এখানে? মেডিসিনাল ম্যানেজমেন্ট। কোথাও হাড়টা আঘাত লেগে ভেঙে গেছে, আপনি হাড়টাকে জোড়া লাগাই দিলেন, ব্যান্ডেজ করে দিলেন, কিন্তু তার ব্যথা, ব্যান্ডেজে তো ব্যথা যাবে না। তার এই ব্যথা দূর করতে হলে, রক্ত ধমনীতে চাপ লাগলো, কেটে গেল, ছিঁড়ে গেল, যখন সেটার কারণে শরীরে জ্বর চলে আসলো, শরীরে ব্যথা চলে আসলো, তাহলে তার এই জ্বর, তার এই ব্যথা, এই কষ্ট দূর করতে হলে অভ্যন্তরীণ সূক্ষ্ম শক্তির সহযোগিতা প্রয়োজন। আর সেই সূক্ষ্ম শক্তি মেডিসিন। তাহলে আমরা 186 নাম্বার সূত্রে কিন্তু এই তিনটা বিষয় স্পষ্ট পাই। একটা হলো ন্যাচারাল ম্যানেজমেন্ট, ইকুইপমেন্টাল ম্যানেজমেন্ট, আর হলো মেডিসিনাল ম্যানেজমেন্ট। এই তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং এই যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা করাই হলো যুক্তিযুক্ত এবং উপযুক্ত। সেই কথাটাই হলো 186 নাম্বার সূত্রে বলেছে। 187 নাম্বার সূত্রে বলছে যে বাহ্যিক উপসর্গ ও পীড়ার মূল কারণ অভ্যন্তরিক ব্যাধি। এখানে একটা বিষয় স্পষ্ট করছে যে একটু আগে যে বললো যে আঘাতজনিত কারণে যদি কোথাও কোনো সিমটম দেখা দেয়, সেক্ষেত্রে ন্যাচারাল ম্যানেজমেন্ট, ইকুইপমেন্টাল ম্যানেজমেন্ট, মেডিসিনাল ম্যানেজমেন্ট দিব, ঠিক আছে। কিন্তু যে সমস্ত রোগগুলো বাহ্যিক কোনো আঘাতের কারণে হয়নি, এমনিতে রোগটা দেখা দিছে, কিন্তু সেই রোগের কষ্ট খুবই কম, সিমটমের সংখ্যা খুবই কম, দেখে মনে হতে পারে সেটা একটা লোকাল ডিজিজ। ভিন্নপ্যাথির ভাইয়েরা অ্যালোপ্যাথ চিকিৎসায় সেখানে মনে হয় যেটা একটা লোকাল ডিজিজ, এটাকে কেটে বের করে দিলে রোগী সুস্থ। এই টাইপের যে রোগগুলো দেখে মনে হয় এটা একটা লোকাল ডিজিজ, সামান্য একটা রোগ, আসলে এটাকে লোকাল ডিজিজ বা সামান্য রোগ মনে হলেও এরা প্রকৃতপক্ষে লোকাল ডিজিজ বা সামান্য রোগ নয়, এরা মূলত প্রকৃতির ডিজিজই, ক্রনিক ডিজিজই প্রকৃতপক্ষে। কিন্তু এদের লক্ষণ প্রকাশের সংখ্যা, লক্ষণ প্রকাশের এটা কম, লক্ষণ প্রকাশ পায়নি ভালো করে। যদি বাহ্যিক আঘাত ছাড়া হয়ে থাকে রোগ, কোথাও ফুলে গেল, পানি জমলো, রস জমলো, পুষ জমলো, কোনো আঘাত কিছুই নেই, স্বাভাবিকভাবে এই লক্ষণটা দেখা দিল, এটা প্রকৃতপক্ষে কিন্তু এটাও একটা ক্রনিক ডিজিজ। এই জন্য এই 87 নম্বর সূত্রে বলছে বাহ্যিক উপসর্গ ও পীড়ার মূল কারণ অভ্যন্তরিক ব্যাধি। এটার ব্যাখ্যাটা পড়লে আমি যে কথাটা বললাম এই কথাটা আপনারা বুঝে যাবেন, এই জন্য আমি এর ব্যাখ্যাগুলো বলছি না। আচ্ছা, 188 নাম্বার সূত্রে বলছে স্থানীয় পীড়া সম্বন্ধে প্রাচীন পন্থীদের ভ্রান্ত ধারণা। একটু আগে যে এই কথাটা বলছিলাম যে কোনো একটা লোকাল ডিজিজ দেখে ভিন্নপ্যাথির ভাইয়েরা মনে করে যে এটা আসলে তেমন জটিল কিছু না, একটু স্বাভাবিক বিষয়, এটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে রোগী সুস্থ। যেমন লাইপোমা, কোথাও একটা লাইপোমা হলো, তো এটা তেমন জটিল কিছু না,
হ্যাঁ, লাইপোমাটা কেটে ফেলে দিলে রোগী সুস্থ। এই যে ভিন্ন পেথির বাইরা যে এত সস্তা ভাবে জিনিসটাকে নেন, লোকাল ডিজিজ মনে করেন, আসলে প্রকৃতপক্ষে লাইপোমা হয়েছে কেন? এটা প্রকৃতপক্ষে লোকাল ডিজিজ না, অভ্যন্তরীণ তার ভিতরে রোগ তৈরির প্রবণতা ছিল বিধায় তার এই লক্ষণটা দেখা দিয়েছে। আর 8-10 জনের তো নাই, এই রোগীর কেন হলো? অবশ্যই তার ভিতরে প্রবণতা ছিল বিধায় দেখা দিয়েছে। তাহলে এই যে প্রবণতা, ভিতরে রোগ তৈরি করার যে অবস্থা, যে ক্ষমতা, সেটাই কিন্তু একটা ক্রনিক ডিজিজ, এক রকমের ক্রনিক ডিজিজ। তাহলে বলছি স্থানীয় পীড়া সম্বন্ধে প্রাচীন পন্থীদের ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা। তারা মনে করতো যে এটা লোকাল ডিজিজ, এটা কেটে ছেড়ে ফেলে দিলে রোগী সুস্থ। আসলে এই ধারণাটা ভুল। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই রোগীর ভিতরে রোগ তৈরির প্রবণতা ছিল বিধায় তার এই রোগটা দেখা দিয়েছে। এটাকে এত হালকাভাবে নেওয়ার কিছু নাই। রোগীকে গভীর পর্যবেক্ষণ করেই আমাদের কি ঔষধ প্রয়োগ করতে হবে। এটা 188 নাম্বার বলছে। 189 নাম্বারে বলছে কি, লক্ষণ যেখানেই প্রকাশিত হোক না কেন, তাহা জীবন্ত সমগ্র শরীর যন্ত্রের জীবনী শক্তির বিশৃঙ্খলার জন্যই প্রকাশ পায়। লক্ষণ যেখানেই প্রকাশ না পাক না কেন, শরীরের যেখানেই প্রকাশ পাক না কেন, এটা কেন হয়েছে? তার দেহের ভিতরে রোগ প্রবণতা, রোগ তৈরি হওয়ার উপযুক্ত পরিবেশ ছিল বিধায় এইটা দেখা দিয়েছে। এটাই 179 নাম্বার 189 নাম্বার সূত্রে এই বিষয়টা ক্লিয়ার করছে। 190 নাম্বার সূত্রে বলছে যে ঔষধের অভ্যন্তরিক প্রয়োগ দ্বারাই প্রকৃত চিকিৎসা সম্ভব। আসলে এতক্ষণ যা বলা হলো, রোগ অনসাইডাল হোক আর প্রকৃতপক্ষে ক্রনিক ডিজিজ হোক, অলিক বা মিথ্যা অনসাইডাল ডিজিজ হোক, যাই হোক না কেন, অথবা বাহ্যিক আঘাতজনিত কারণে কারো লক্ষণ দেখা দেখ না কেন, যেটাই হোক, কারণ কেটে গিয়ে, হাড় ভেঙে গিয়ে, ছুটে গিয়ে, ব্যথা হলো, জ্বর হলো, যাই হোক না কেন, যে কোনো অবস্থায় তৈরি হোক না কেন, প্রকৃতপক্ষে অভ্যন্তরীণ মেডিসিন প্রয়োগ ছাড়া, অর্থাৎ খাবার মেডিসিন, ডাইলেটেড তরল শক্তিকৃত মেডিসিন অভ্যন্তরিক ভাবে প্রয়োগ ছাড়া রোগী আরোগ্য হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে বাহ্যিক কোনো প্রলেপ, বাহ্যিক কোনো প্রতিকার, মলম ইত্যাদি, এগুলোর মাধ্যমে রোগীকে আরোগ্য করা সম্ভব নয়। রোগীকে আরোগ্য করতে হলে অবশ্যই অভ্যন্তরীণ শক্তিকৃত ঔষধ প্রয়োগ করতে হবে, যেটা 190 নাম্বার সূত্র বলছে, যে বলছে যে ঔষধের অভ্যন্তরীণ প্রয়োগ দ্বারাই প্রকৃত চিকিৎসা সম্ভব। রোগীকে যদি প্রকৃতপক্ষে আরোগ্য করতে হয়, প্রকৃতপক্ষে রোগীকে আরোগ্য করতে চাই, তাহলে আমাদেরকে রোগীকে খাবার ঔষধের মাধ্যমে, অর্থাৎ অভ্যন্তরীণ সূক্ষ্ম শক্তির মাধ্যমেই আমাদেরকে চিকিৎসা চালাতে হবে, এবং এর মাধ্যমেই রোগী সুস্থ হয়ে উঠবে। অর্থাৎ এই আলোচনাগুলো কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড, অর্থাৎ পূর্বের আলোচনা এখানে চলে আসে। এই আলোচনাটা টোটালটা মিলে একই বিষয়, এজন্য একই কথা মনে হয় বারবার আসে, যদিও ভিন্ন ভিন্ন ভাবে হেনিমা স্যার আলোচনা করছেন, কিন্তু মূল বিষয় তিনটা কথার ভিতরে। 1 নাম্বার কথা হলো স্থানীয় ডিজিজটা কি, এবং তার ক্লাসিফিকেশন কি, এবং তার চিকিৎসা কৌশলে আমাদেরকে কি একটা বিষয় এখন উল্লেখ হলো যে বাহ্যিক আঘাত বা উত্তেজক কারণে যদি কারো কোনো সিমটম দেখা দেয়, সেক্ষেত্রে সার্জারি যদি প্রয়োজন হয় তাহলে সার্জারি করব। সেখানে বলা ছিল, আমি স্কিপ করছি, একটু ব্যাখ্যাটা আমি যাইনি। যেমন শরীরের ডিপ মাসেলে যদি কারো কোনো উত্তেজক অর্থাৎ তেজস্কর কোনো পদার্থ, এরকম উল্লেখ করছে বইয়ে, তেজস্কর পদার্থ অর্থাৎ কোনো পয়জন ডিপ মাসেলে আছে, যেটা স্বাভাবিকভাবে বের হচ্ছে না, তখন তাকে এই মাসেলটা কেটে ওই পুষটাকে বা পয়জনটাকে বের করে আবার সেলাই ব্যান্ডেজ করে দেওয়া, এটাই হলো উপযুক্ত। এই যে লোকাল ডিজিজ বা স্থানীয় পর্যায়ে যদি প্রয়োজন হয় সার্জারি করার, সেটাই আমাকে করতে হবে, সেটা একটা বিষয়। আরটা হলো যদি সেখানে সার্জারির প্রয়োজন না হয়, এমনি লোকাল ডিজিজ বা স্থানীয় ডিজিজ হয়, অনসাইডাল ক্রনিক ডিজিজ হয়, সেখানে লক্ষণ সদৃশে আমরা ঔষধ প্রয়োগ করলে রোগী সুস্থ হয়ে যাবে। লক্ষণ সদৃশে ঔষধ প্রয়োগ ব্যতীত, অর্থাৎ খাবার ঔষধ বা অভ্যন্তরীণ সূক্ষ্ম শক্তির প্রয়োগ ব্যতীত রোগী আরোগ্য করা সম্ভব নয়। এটি 190 নাম্বার সূত্রে আলোচনা করা হয়েছে। 191 নাম্বার সূত্র থেকে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে কথা বলবো। তো অল্প অল্প করে আমরা কথা বলছি, এটার একটা কারণ হলো যাতে আপনারা পরবর্তীতে এই সূত্রগুলো ব্যক্তিগতভাবে পড়ে বইয়ের সাথে একটু পড়বেন, বইয়ের সাথে একটু মিলাবেন। আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো কতটুকু বুঝলেন, সেটা বোঝা যাবে যখন আপনারা বইয়ের সাথে মিলাবেন কথাগুলো।
অনেক সময় আমরা অনেকে ক্লাস করি কিন্তু বইয়ের সাথে পরবর্তীতে আর মিলাই না, যার কারণে আমরা সঠিক বিষয়টা অর্গানন থেকে নিতে পারি না। অর্গানন নিয়মিত পঠিত একটি পুস্তক, অথচ আমরা অর্গান অফ মেডিসিন পড়িই না নিয়মিত। অর্গান অফ মেডিসিন এমন একটা বই, আমার কাছে একটা বই আছে সোনালী ডানার সেই পাখিটি, ডাক্তার সিদ্দিকুর রহমান স্যারের লেখা। এটার ভিতরে হ্যানিম্যান স্যার জীবদ্দশার যত চিঠি তার শিষ্যদের জন্য লিখেছেন, তার শিষ্যরা তার কাছে যত হ্যানিম্যান স্যারের কাছে যত চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি এবং তার উত্তর সম্বলিত একটা বই, ডাক্তার সিদ্দিকুর রহমানের লেখা। বইয়ের নাম সোনালী ডানা সেই পাখিটি। এই বইটা সংগ্রহ করে পড়বেন, তাহলে বই পড়ার আগ্রহ তৈরি হবে। হ্যানিম্যান স্যার একাধিকবার তার চিঠিতে লিখেছেন, তোমরা আমার অর্গাননকে ফলো করো, আমার কর্নিক ডিজিজকে ফলো করো, আমার ম্যাট্রিমেডিকা প্লুরাকে ফলো করো, তাহলে তোমরা সাকসেস হবে। তার মানে অর্গান অফ মেডিসিন নিয়মিত পঠিত একটি পুস্তক। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমরা সবচেয়ে কম পড়ি এই বইটি। ক্লাসে কোথাও ডিক্লেয়ার হলে সবচেয়ে উপস্থিতির সংখ্যা কম থাকে এই অর্গান অফ মেডিসিনের সাবজেক্টে। আর যার কারণে আমরা চিকিৎসা কৌশলটা অর্গানন নিয়ে কিভাবে বলা আছে সেভাবে নিতে পারি না। আমরা বিভিন্ন মহলে ঘুরে বেড়াই, বিভিন্ন স্যারদের কাছে বিভিন্ন মহলে ঘুরে বেড়াই। তো এতে একটা সময় আসল বিষয়টা গোলায়া যায়। এক এক স্যার এক এক অ্যাঙ্গেলে এক এক কৌশলে চিকিৎসা পরিচালনা করেন। তো বিভিন্ন মহলে ঘুরে ঘুরে বিভিন্ন স্যারদের কৌশল দেখে নিজের আর কোনো হদিস থাকে না, তখন দিশেহারা হয়ে যায়। তখন আমরা কোনো ক্লু পাই না, লাইন পাই না, সঠিক দিশা পাই না। আমি অনুরোধ করব, আশা করব আপনাদের থেকে যে আপনারা অর্গান অফ মেডিসিনটাকে একটু ব্যক্তিগতভাবে নিয়মিতভাবে পড়াশোনা করবেন, আর আমাদের ক্লাসগুলোতে নিয়মিত যুক্ত হবেন। তাহলে আশা করি যে কোনো রকমের জটিলতা কেটে যাবে। আজকে এই দুইজন আমাদের সাথে ক্লাসে রয়েছেন, আশা করি আপনাদের কোনো প্রশ্ন নেই, কারণ আপনারা অন্য গ্রুপে এই একই বিষয়ে ক্লাস আপনারা পেয়েছেন, হোসাইন আহমেদ নূরি এবং আব্দুল সালাম। আপনারা কি দুইজন ভর্তি হয়েছেন আমাদের এই এইচডি? জি স্যার, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। তাহলে আমাদের আগামী ক্লাস আগামী আজকে এই পর্যন্ত রাখছি। আপনাদের কি প্রশ্ন আছে? না স্যার, ধন্যবাদ। তাহলে আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার ভর্তি হয়েছি অর্গান অফ মেডিসিন। কোন লেখকের বইটা কিনবো? বইটা কিনি নাই। এখন বই কিনেনি, ডাক্তার আবু হোসেন সরকারের বইটা কিনে আপাতত। আবু হোসেন? হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ।